হুম, আচ্ছা, তো আমরা এই অঙ্কটায় ছিলাম। দুটো আলাদা পাথ, এবার বার করবো আমরা ওয়ার্ক ডান। পাথ 1, প্রথম পাথটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো। P1 V1, সেখান থেকে প্রেসার ফিক্সড রেখে, এটা প্রেসার এটা ভলিউম, তো প্রেসার ফিক্সড রেখে এটা এলো P1 V2 তে। ঠিক আছে, সেইটার জন্য ওয়ার্ক ডানটা কি হবে? এটা তোরা কি ভাবছিলি বিশাল কঠিন কিছু একটা হবে? সিম্পল এরিয়া আন্ডার দ্য কার্ভ। হুম, সো ইন্টিগ্রেশন PdV। এখন আমাদের প্রেসার তো কনস্ট্যান্ট, তাহলে প্রেসার হচ্ছে P1, যেটা বাইরে বেরিয়ে আসবে। ভলিউম V1 থেকে V2 তে গেছে, আর এটা হচ্ছে ডিভি, তাহলে P1 V2 মাইনাস V1। বা এটাকে সহজ সরল ভাবে তুই জাস্ট এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি ভাবিস, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের যেটা এরিয়া, অর্থাৎ দৈর্ঘ্য V2 মাইনাস V1 আর প্রস্থ হচ্ছে P1। ঠিক আছে, এটা হচ্ছে এ থেকে বি তে যাওয়ার ওয়ার্ক ডান, এ টু বি। এরপর আবার ও বি থেকে সি তে গেছে, সি তে কি আছে? প্রেসার আছে P2, ভলিউম আছে V2। ঠিক আছে, তাহলে বি থেকে সি তে যাওয়ার জন্য ওয়ার্ক ডান কি হবে? আচ্ছা এইটা বলতো, এবার এরম ভাবে পিডিভি করেই তো বার করতে হবে। বি থেকে সি তে যাওয়ার জন্য ওয়ার্ক ডান কত বলতো? পয়েন্ট বি থেকে পয়েন্ট সি তে গেছে, ভলিউম ফিক্সড, প্রেসার চেঞ্জ হয়েছে P1 থেকে P2। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? কি মনে হচ্ছে? যা মনে হচ্ছে সেটাই বল। এরকম সব অঙ্কের উত্তরে যে একটা বিশাল বড় ভয়ানক একটা এক্সপ্রেশন হবে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কি মনে হচ্ছে সেটাই বল। ভলিউম ফিক্সড আইসোকোরিক প্রসেস এটা, তাই তো? ভলিউম ফিক্স থাকে যেসব প্রসেসে, সেগুলোকে বলা হয় আইসোকোরিক প্রসেস। কি হবে ওয়ার্ক ডান? পিডিভি তো, পিডিভি পুরো প্রসেসটার ক্ষেত্রে তাহলে ভলিউম। ভিটা তো কনস্ট্যান্ট, তাহলে ভিটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে আর P1 টু V1 হবে, V2 হবে, P1 টু P2 হবে। P1 টু P2 হবে, কিন্তু এখানে তো ডিভি আছে, মানে ভলিউমটাই তো চেঞ্জ হচ্ছে বলে ইন্টিগ্রেশনে বলা আছে। তাহলে এখানে তো ভলিউমটা ফিক্সড, তাহলে ডিভি এখানে 0, সুতরাং ওয়ার্ক ডান 0। 0। বুঝেছিস? হ্যাঁ, ভেরিয়েবলটা তো এটা। যদি শুধু ভি থাকতো তাহলে তো কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরোতো, কিন্তু এটা ভেরিয়েবল এবং এটাই ডিভি, তা ডিভি 0। এই ছবি থেকেও বলতে পারতিস এটা, কারণ এটা এরিয়া আন্ডার দ্য কার্ভ, আর এরকম একটা কার্ভ, তার আন্ডারে এরিয়া কত? এরিয়া তো কিছু নেই। এরকম হলে এরিয়া আন্ডার দ্য কার্ভ এরকম হয়, কিন্তু সোজা একটা দাগ, তার এরিয়া আন্ডার দ্য কার্ভ 0, তাহলে ওয়ার্ক ডান 0। সুতরাং দাঁড়ালো যে এই যে এ থেকে সি তে যাওয়ার এই যে পথটা এরম করে এরম, তার জন্য ওয়ার্ক ডান হচ্ছে জাস্ট P1 ইন্টু V2 মাইনাস V1। আচ্ছা, এইবার আরো একটা উপায় পয়েন্ট এ থেকে পয়েন্ট সি তে যাওয়া যায়, এটা হচ্ছে সোজাসুজি যদি কেউ চলে যায়। এই তখন ওয়ার্ক ডান কি হবে? কি হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে। এটা পিডিভি করে আমি আর বার করছি না, এটা চাইলে তোরা নিজেরা বার করিস। এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এই পুরো গোটা এরিয়াটা হবে ওয়ার্ক ডান। গোটা এরিয়া, গোটা এরিয়া মানে এটার নিচের এরিয়া, গোটা এরিয়া মানে হচ্ছে এখানে আছে একটা ট্রায়াঙ্গেল এবং একটা রেক্টেঙ্গেল, তাই না? উপরে একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, নিচে একটা রেক্টেঙ্গেল আছে এরকম।
ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি, ভূমি হচ্ছে v2 মাইনাস v1, এখান থেকে এতটা, এটা v1 এটা v2, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে v2 মাইনাস v1। উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এখান থেকে এতটা, ওকে। তাহলে এখানকার প্রেসার হচ্ছে p1 আর এখানকার প্রেসার হচ্ছে p2, সুতরাং উচ্চতাটা হবে p2 মাইনাস p1। এটা গেল কি ট্রায়াঙ্গেলের উচ্চতা। আর ট্রায়াঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি, v2 মাইনাস v1 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে p1। সুতরাং টোটাল ওয়ার্ক ডান for the path A to C, total work done is A plus V2 minus V1 V1। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছিস কি, A থেকে যখন আমি C তে ডাইরেক্ট গেলাম তখন আমার ওয়ার্ক ডান হচ্ছে এইটা, আর আমি যখন B মারফত C তে গেলাম তখন কিন্তু ওয়ার্ক ডানটা ছিল জাস্ট এইটা। তাহলে এখান থেকে পরিষ্কার যে দেখ পাথ মানে স্টেটটা কিন্তু একই, ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কিন্তু একই, পাথটা আলাদা হওয়ার কারণে ওয়ার্ক ডান ইজ ডিফারেন্ট। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমি বলি যে এই পাথে যখন ওয়ার্ক ডানটা হয়েছিল তখন এই কাজটা করার জন্য সিস্টেম যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করেছিল সেই অ্যামাউন্টটা হচ্ছে 180 জুল। আর এ থেকে সি তে যখন ডাইরেক্ট গেছিল তখন মানে এই যে গেল মানে প্রসারণ হলো সংকোচন হলো হোয়াটএভার যাই ঘটনা ঘটলো সেই প্রসেসটাতে আচ্ছা না শেষ হয়নি, না সরি, আচ্ছা এ থেকে বি, বি থেকে সি, এই পথে যখন ও এ থেকে সি তে গেছিল আর কি, এই প্রসেসটা হওয়ার সময় ও হিট অ্যাবজর্ব করেছিল 180 জুল, আর ওয়ার্ক ডানটা ওর ছিল 80 জুল। ঠিক আছে, আর এ থেকে সি তে যখন ডাইরেক্ট গেছিল সেই সময় ওর ওয়ার্ক ডানটা হয়েছে 60 জুল। ঠিক আছে, এগুলো আমরা মানে বাই অবজারভেশন পেয়েছি। এ থেকে সি তে যখন ডাইরেক্ট গেল তখন আমরা মেপে টেপে দেখলাম যে ও 60 জুল কাজ করেছে, আর এ থেকে বি হয়ে যখন সি তে গেছে তখন আমরা মেপে দেখলাম যে ও 80 জুল কাজ করেছে এবং ও 180 জুল হিট অ্যাবজর্ব করেছে। এবার আমি যদি প্রশ্ন করি যে এ থেকে সি তে যখন ও ডাইরেক্ট গেছিল তখন ও কতটা হিট অ্যাবজর্ব করেছিল, মানে কোশ্চেনটা বোঝা গেল, যে কোনো থার্মোডাইনামিক প্রসেস হওয়া মানে সেখানে দুটো ঘটনা ঘটা। প্রথম হচ্ছে হিট এক্সচেঞ্জ, হিট যাচ্ছে বা আসছে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক ডান, হয় সিস্টেমটা কাজ করেছে নয় সিস্টেমের উপরে কাজ করা হয়েছে, যে কোনো থার্মোডাইনামিক প্রসেস হয়েছে মানে এই দুটো ঘটনা ঘটেছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে বলছে যে এ থেকে সি তে যখন ডাইরেক্ট গেছে তখন ওয়ার্ক ডান হয়েছে 60 জুল,
কতটা হিট অ্যাবজর্ব করেছে এটা আমাদের জানতে চেয়েছে। আর কি কি গিভেন আছে, এ থেকে বি হয়ে যখন সি তে গেছে তখন হিট অ্যাবজর্ব করেছে 180 জুল আর কাজ করেছে 80 জুল। এই ব্যাপার মানে এই জিনিসগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? মানে কিছু ওয়ার্ক ডান জানা আছে বা কিছু হিট অ্যাবজর্ব জানা আছে, সেটার উপর বেস করে অন্যান্য ওয়ার্ক ডান বা অন্যান্য হিট অ্যাবজর্পশন এগুলো জানাটা কিভাবে মানে কিভাবে জানা যেতে পারে। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দুটো ইনিশিয়াল মানে একটা ইনিশিয়াল আর একটা ফাইনাল স্টেট, কিন্তু বিভিন্ন পথে গেলে পরে ওয়ার্ক ডানটা হয়ে যাবে আলাদা আলাদা। একটা ইনিশিয়াল স্টেট, একটা ফাইনাল স্টেট, তো আমি বিভিন্ন পাথে যেতে পারি, তাই না? সোজাসুজি যেতে পারি, ঘুরে যেতে পারি, এভাবে যেতে পারি। সোজাসুজি গেলে ওয়ার্ক ডান এটা, যখন ঘুরে যাচ্ছি তখন ওয়ার্ক ডানটা কমে গেল তার থেকে অনেকটাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ কমে গেল। যখন আরো ঘুরে যাচ্ছি তখন এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, আরো কমে গেল ওয়ার্ক ডানটা। ঠিক আছে, তাহলে এই যে পাথ ডিপেন্ডেন্ট প্রসিডিওর, বিভিন্ন পাথে গেলে বিভিন্ন ওয়ার্ক ডান হচ্ছে, বিভিন্ন হিট অ্যাবজর্পশন হচ্ছে, তো এদের মধ্যে মানে হাউ আর দে রিলেটেড, কিভাবে এরা একে অন্যের সঙ্গে কানেক্টেড। কিভাবে কানেক্টেড, এই উত্তরটাই পাওয়া যাবে ফ্রম ফার্স্ট ল অফ thermodynamics. It relates the heat absorbed delta Q and work done del W। ঠিক আছে, তো কিভাবে রিলেট করে এটা? বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট ল অফ এনার্জি কনজারভেশন, শক্তির নিত্যতা সূত্র। এই যে যেটা পড়েছিস থার্মোডাইনামিক্স ফার্স্ট লটা অ্যাকচুয়ালি সেটাই, জাস্ট একটুখানি অন্যভাবে বলা, নাথিং এলস। কোনো একটা সিস্টেমে যে পরিমাণ হিট দেওয়া হচ্ছে সেই পরিমাণ হিটের একটা অংশ কাজ করতে ব্যবহৃত হচ্ছে এবং বাকি অংশটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে খরচা হচ্ছে। টোটাল টাকা আমি একটা দিয়ে দিয়েছি, সেটার কিছুটা খরচা হচ্ছে, বাকিটা পকেটে জমিয়ে রাখছে। এই হচ্ছে সিম্পল ব্যাপার। ডিডব্লিউ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অর ফর দ্য সিস্টেম হোয়াট এভার। ডিডব্লিউ হচ্ছে ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি, তাহলে যতটুকু খরচা করলো কাজ করতে করলো বাকিটা ওর মধ্যে ওর ইন্টারনাল এনার্জি হিসেবে সঞ্চিত থাকলো। ইন্টারনাল এনার্জির একটা সুবিধা কি, ইট ইজ এ থার্মোডাইনামিক স্টেট ফাংশন, পাথ ইন্ডিপেন্ডেন্ট, ইট ডিপেন্ডস অনলি অন দ্য ইনিশিয়াল and final state। সুতরাং এই অঙ্কটাতে কি বলে দিয়েছে, একটার হিট অ্যাবজর্বড ওয়ার্ক ডান বলে দিয়েছে, হিট অ্যাবজর্বড ডিকিউ 180 জুল, ওয়ার্ক ডান ডিডব্লিউ 80 জুল। তাহলে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ, 180 জুল মাইনাস 80 জুল অর্থাৎ 100 জুল। এ থেকে যখন সি তে গেছে তখন ডিকিউটা জানতে চেয়েছে, ডিডব্লিউটা বলে দিয়েছে 60 জুল। সুতরাং ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে ডিকিউ মাইনাস 60 জুল। যেহেতু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা একই, এ এবং সি,
আর ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপরেই ডিপেন্ড করে, সুতরাং এটা এবং এটা দে আর ইকুয়াল। সুতরাং dq minus 60 joule is equal to 100 joule or এই হ্যাঁ ঠিকই আছে, therefore dq is 160 joule. This is our relationship. একটা জিনিস লক্ষ্য কর, আমরা যদিও বা এখানে এটা পেলাম v2 minus v1 এইটা, অথচ ওয়ার্ক ডান কিন্তু এটার ক্ষেত্রেই বেশি, তাই না? দেখে আমরা ভাবছিলাম যেন এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান বেশি হবে, কিন্তু দেখতে পাচ্ছি ওয়ার্ক ডান এটার ক্ষেত্রেই বেশি। কেন এটা হলো? তার কারণ আর কিছুই নয়, হিট অ্যাবজর্বটা এখানে অনেকটা বেশি হিট এখানে দেওয়া হয়েছে, যার ফলেও কাজটা বেশি করছে। সো ইটস ইন্টারলিঙ্কড। ঠিক আছে, সবকিছু জানতে হবে, তবেই ফাইনাল কনক্লুশনে আসা যাবে। তবে দুটোই জিনিস আছে যেটা এখানে খুব ভাইটাল। এক হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট জানা থাকলে আমরা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জিটা আমাদের জানাই থাকছে। আর 2 নম্বর হচ্ছে এনার্জি কনজারভেশন সূত্র অনুযায়ী dq, dw and du they are related to each other. Well, so what is the মানে কি বলবো, first law of thermodynamics, what does it tell us? It tells us 3 important concepts. First হচ্ছে এক নম্বর existence of internal energy function. Second, conservation of energy, এটা তো বললামই। And third, definition of heat as এনার্জি ইন ট্রানজিট। বেসিক্যালি কনসেপচুয়াল দিক থেকে আমরা একটা জায়গায় এসে দাঁড়াচ্ছি, মানে একটা আননোন জিনিসকে ডেসক্রাইব করব, কোথাও তো একটা স্টার্ট করতে হবে, স্টার্টিং পয়েন্টটা জানতে হবে। সেই স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদেরকে একটা আইডিয়া দিল যে ডিইউ নামক একটা জিনিস ডিফাইন করতে হবে, যেটা কিনা শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করছে। তারপর হচ্ছে আমাকে এনার্জি কনজারভেশনটা এখানে কাজে লাগাতে হবে। আর 3 নম্বর হচ্ছে হিট, হোয়াট ইজ হিট। যেমন নিউটনের ফার্স্ট ল যেমন আমাদের স্টেট অফ রেস্ট এবং স্টেট অফ মোশন নামক দুটো জিনিস সম্পর্কে আলাদাভাবে ভাবতে হবে, এই জিনিসটা বলে, সেরকম ভাবে হিটটাকে আমরা কিভাবে কি বলবো। হিটটা হচ্ছে কিছুই না, যেই এনার্জি একটা থেকে আরেকটাতে ট্রান্সফার হয়। ঠিক আছে, হিট হচ্ছে সেটাই, হিট ইজ এনার্জি ইন ট্রানজিট। এই ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আমরা পাচ্ছি ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এবার থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল ইউজ করে নানান রকমের থার্মোডাইনামিক রিলেশনশিপ পাওয়া যাবে এবং অনেক থার্মোডাইনামিক ক্যালকুলেশন, সেগুলো সব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে আমরা ডাইরেক্টলি পেতে পারি। টু স্টার্ট উইথ কনসেপ্ট অফ হিট ক্যাপাসিটি। তো আমরা জানি যে হিট ক্যাপাসিটি হচ্ছে dq dt।
রাইট? এটা হিট ক্যাপাসিটির ডেফিনেশন, ঠিক আছে? পার ইউনিট টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কতটা হিট অ্যাবজর্ব করাতে হয়, ডিকিউডিটি। এইবার ডিকিউ আমরা আর এক্সাক্ট ইনএক্সাক্টটা যাচ্ছি না, কারণ ওটা আমাদের এক্ষুনি লাগছে না। ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এবার based on different thermodynamic processes, two types of heat capacity can be defined. একটা হচ্ছে heat capacity under constant volume, আর একটা হচ্ছে heat capacity under constant pressure. এই রিলেশনশিপটা, if volume is kept constant, তাহলে এটা দাঁড়াচ্ছে dq equal to du. ভলিউম কনস্ট্যান্ট মানে dv equal to 0, তাই না? সুতরাং dq equal to du, অর্থাৎ হিট ক্যাপাসিটি আন্ডার কনস্ট্যান্ট ভলিউম dq dt v constant is du dt. রাইট? এটাকে আরেকটু প্রাঞ্জল ভাবে লেখার জন্য আমি এখানে v কনস্ট্যান্টটা বরঞ্চ জুড়ে দিই। সো দিস ইজ ইট। স্পেসিফিক হিট আন্ডার কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে du dt উইথ কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি চেঞ্জেস উইথ টাইম, বা এবং এখান থেকে আমি তার মানে বুঝতে পারছি যে du ইজ ইকুয়াল টু cv dt। এই একটা রিলেশনশিপ আমি পেলাম, রিলেশন উইথ ইন্টারনাল এনার্জি চেঞ্জ। নাও হোয়াট অ্যাবাউট cp or specific heat under constant pressure? cp dq dt under constant pressure. So আচ্ছা এক মিনিট, আচ্ছা এই ডিফারেন্সিয়াল গুলো ডেল হবে, কারণ ইন জেনারেল এই ইন্টারনাল এনার্জি বল বা অন্যগুলো সেগুলো অনেক রকম প্যারামিটারের ফাংশন হয়, ঠিক আছে? তো এটা ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, এবং এখানেও del u del t at constant p plus pressure তো constant, so del v del t at constant p. এটা হচ্ছে heat capacity under constant pressure. So this is cp and this is cv. এবার thermodynamics এর first law কে, if I want to write first law in terms of cp and cv, delta q is equal to delta u plus pdv, এবার যেহেতু বাই আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা যে কোনো গ্যাস ইকুয়েশনই, রিয়েল গ্যাসের ক্ষেত্রেও তাই, আমরা দেখেছি যে পি ভি এবং টি যেগুলো মেন থার্মোডাইনামিক ভেরিয়েবলস, দে আর রিলেটেড বাই সাম ইকুয়েশন, তাই তো? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সেটা পিভি ইকুয়াল টু আর টি, আর রিয়েল গ্যাসের ক্ষেত্রে সেটা পি প্লাস এ স্কোয়ার বাই ভি, ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তার মানে দাঁড়ালো যে যে কোনো একটা ফাংশন, যেমন ধরা যাক ইউ, ইউ একটা থার্মোডাইনামিক স্টেট ফাংশন, তো এটা ইন জেনারেল পিভিটি এই তিনটে জিনিসের ফাংশন হতে পারে, কিন্তু পিভি এবং টি এই তিনটেই আমার লেখার কোনো দরকার নেই, কারণ পিভিটি অলরেডি একটা ইকুয়েশন দিয়ে রিলেটেড। সুতরাং আমি লিখতে পারি ইউ আইদার ফাংশন অফ পি অ্যান্ড ভি, or I can write u as a function of v and t, or I can write u as a function of p and t. ঠিক আছে? তিনটেই লেখার কোনো দরকার নেই, যে কোনো দুটো মেনশন করলেই যথেষ্ট, কেননা 3 নম্বরটা এই ইকুয়েশন থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? So the thermodynamic state function u
ধরা যাক it is a function of v and t. Therefore delta u will be equal to v আর t এর ফাংশন। তাহলে একদম ডেরিভেটিভ যেমন ভাবে লিখে চেন রুল সেটাই লিখছি। So del u del v at constant t into delta v plus del u del t at constant v into delta v. Oh, delta t, sorry. Delta t. ঠিক আছে, ওকে। তাহলে আমাদের dq ছিল del u প্লাস p del v। del u জায়গায় আমরা এটা বসিয়ে দিই, del u del v t del v plus del u del t v del t plus p del v। এইবার স্পেসিফিকেটের at constant volume definition আমরা জানি, del u del t at constant v। Using it here, এখানে we can write del u del v at constant t plus pressure del v plus cv del t। তাহলে এই হচ্ছে, this is our first law of thermodynamics in terms of cv। ঠিক আছে, যদি সিভিটিভি বলে দেয় তোকে তাহলে তুই এই রিলেশনটা ইউজ করে তুই আর কি এই সংক্রান্ত বিভিন্ন অ্যানালিসিস বা ক্যালকুলেশন করতে পারিস। একই রকম ভাবে if I need to write first law of thermodynamics in terms of cp, তখন আমাকে কি করতে হবে, যখন আমি সিভি টার্মে লিখতে যাচ্ছিলাম তখন আমি ইউ ইকুয়াল টু ভিটি এই রিলেশনটা ইউজ করেছি। যখন আমি সিপির টার্মে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখতে চাইবো তখন আমাকে ইউ ইকুয়াল টু ইউ অ্যাজ এ ফাংশন অফ প্রেশার অ্যান্ড টেম্পারেচার এই ব্যাপারটাকে কনসিডার করতে হবে। এবং এখান থেকে আমি লিখতে পারি ডেল ইউ ইকুয়াল টু del u del p at constant t into delta p plus del u del t at constant p into delta t। ঠিক আছে, এটাকে আমি যদি বসিয়ে দিই তাহলে ডেল্টা কিউ is equal to del u plus p del v equal to del p delta p plus del u del t plus p del v। ঠিক আছে, এবার সিপি ইকুয়াল টু কি ছিল, সিপি হ্যাঁ সিপি হচ্ছে ছিল এইটা, del u del t at constant p plus p del v del t at constant p, right? তাহলে using this, so cp was del u del t at constant p plus p del v del t at constant p। আচ্ছা, তো এর মধ্যে কোন জিনিসটা আমার এখানে আছে, এই জিনিসটা আমার এখানে আছে। সুতরাং এই del u del t at constant p equal to cp minus p del v del t at constant p, এই জিনিসটাকে আমি এখানে পুট করব and then we are done। ওই জিনিসটাকে এখানে পুট করলে আমি পাচ্ছি del q equal to cp del t plus del u del p at constant temperature delta p minus p del v del t at constant pressure delta t plus delta v। এটা আমরা কি করলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স লিখলাম ইন টার্মস অফ সিপি, হিট ক্যাপাসিটি অ্যাট
কনস্ট্যান্ট প্রেশার। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটাই থাক। পরের ক্লাসে আমরা এই দুটো ইকুয়েশন থেকে, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন টার্মস অফ সিপি এন্ড সিভি, এই ইকুয়েশন থেকে আমরা উই উইল শো দ্যাট heat absorbed under constant pressure is always greater than heat absorbed under constant volume. দুটো থার্মোডাইনামিক প্রসেস, একটাতে প্রেসার কনস্ট্যান্ট, একটাতে ভলিউম কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট থাকলে সবসময় বেশি হিট সিস্টেমে ঢোকে বা বেরোয়। ঠিক আছে, এটা আমরা পরের ক্লাসে করবো এবং পরের ক্লাসে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শিখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটাই।